দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকে বিশাল সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এবং তাদের তাদের যেটি প্রধান দাবি সেটি হলো আনুপাতিক হারে যে নির্বাচন, আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এইটিকে বাস্তবায়ন করতে হবে এবং আরও বেশ কিছু সংস্কারের কথা বলেছেন, তারা বিচারের কথা বলেছেন। এবং কম বেশি সব দলের প্রতিনিধিত্ব ছিল এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই সমাবেশে, এবং লোকে লোকারণ্য ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তারা এই সমাবেশ করে এই দাবিটি জানিয়েছেন। আর একই সঙ্গে এই দাবির সঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো জামাত ইসলামী। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল একটি কথা বলতে চেয়েছেন যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তিনি সুনির্দিষ্টভাবে কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন। হয়তো এই ঘটনার উল্লেখের মধ্যে যেভাবে তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে, তারপর যৌথ যে বিবৃতি, এগুলো নিয়ে জামাত ইসলামী তাদের দলীয় অবস্থান থেকে বারবারই বলে আসছিলেন যে এটি করা যায় না যৌথ, এবং জামাত ইসলামীর সঙ্গে এনসিপিও একমত ছিল। আজকে সার্জিস আলম এনসিপির নেতা, তিনিও একই রকমভাবেই কথা বলেছেন যে বিচার সংস্কার এগুলোই প্রয়োজন। এমনকি গণ অধিকার পরিষদের যিনি নেতা, তিনিও সাবেক ভিপি ঢাকা ইউনিভার্সিটির, তিনিও একই কথা বলেছেন যে আনুপাতিক হারের নির্বাচন। আমরা আসলে এখনও জনগণ কতটুকু জানে আনুপাতিক হারের নির্বাচন কি কেমন আমরা জানি না। আমরা আজকে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের যে বিষয়, সেই বিষয়টি ঠিক করেছি। নিরপেক্ষতা ও সংস্কার, অবশ্যই সরকারের নিরপেক্ষতা এবং সংস্কার হলো যে সংস্কারের কথা বলা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, আপনাকে স্বাগত। এবং রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারিও বটে, আপনাকেও স্বাগত। দর্শক, বরাবরের মতো আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউনে এনবিআর। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বিঘ্নিত, স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি রপ্তানি। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে ক্ষতির মুখে অর্থনীতি, ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্বেগ, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। সংস্কার, বিচার ও আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের। জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলছে বিএনপি। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের লক্ষ্য, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইসি কাঠামো সংস্কারের রিফর্ম কমিশন গঠন। এবং আগস্টে আসছে বুয়েটের তৈরি ব্যাটারি চালিত রিকশা, প্রাথমিকভাবে চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায়। ই রিকশার চালকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি বক্তব্য দিয়েছেন, যে তিনি বলছেন এই পিআর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক পদ্ধতিতে যে নির্বাচন করার কথা, সেটি আসলে নির্বাচন বানচাল বা বিলম্বের একটি পায়তারা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে সবার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে আসতে চাই। ফজলুল করিমের সাথেও থাকবে কথাটি। সেটি হলো, আপনাদের সেক্রেটারি জেনারেল কথাটি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে এক মঞ্চে আপনারা বসেছেন। এটি আমরা যারা রাজনৈতিক এই ইয়েগুলো কাভার করি, রাজনৈতিক বিটের যারা রিপোর্টার, আমরা খুব সুনির্দিষ্টভাবে জানতাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে ইসলামী দলগুলো, যদি জামাত ইসলামী বলা হয়, ইসলামী আন্দোলন বলা হয়, ইসলামী ঐক্যজোট বলা হয়, ইসলামী ঐক্যজোট তো 2-3 ভাগ হয়েছে, ইসলামী আন্দোলন এবং এই চরমোনাই পীর, বিশেষ ইসলামী আন্দোলন যতটা মানুষ চেনে, চরমোনাই পীরকে তার চেয়ে বেশি মানুষ চেনে, এটা তার একটা ব্র্যান্ডিং নেম। এদের সাথে সুনির্দিষ্টভাবে আপনাদের বিরোধ ছিল এবং আপনারা বিভিন্নভাবে বিরোধ বলছেন। আপনারা তাকওয়ার কথা বলেছেন, বিরোধ ছিল। আপনাদের বিভিন্ন ধরনের ইসলামিক বিভিন্ন কারণ দেখেও বিরোধ ছিল এবং রাজনৈতিক কারণেও বিরোধ ছিল। আপনারা হঠাৎ করে এক হয়ে গেলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বৈশাখী টিভির সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। আমার সহ আলোচক ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মারুফ ভাইকেও ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে
আজকে একটা ঐতিহাসিক দিন, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন। সেক্রেটারি জেনারেল বলেছেন। তো সেক্রেটারি জেনারেল তো সুন্দর করে বলেছেন, বাংলাদেশের নয় শুধু ইন্টারন্যাশনালি বাংলাদেশের ইসলামপন্থীরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে এই জন্য অনেক ধরনের প্রোপাগান্ডা এদেশে ছিল। তো সেইটা অতিক্রম করে ইসলামপন্থীরা একটা মঞ্চে বসতে পেরেছেন, একসাথে হয়েছেন এবং ছোটখাটো বিভেদ চাচ্ছি না, প্লিজ, কিন্তু আমার একটা কথা বলতে খুবই ইচ্ছা করছে। তাহলে কি আপনারা অনেকদিন পরে ভুল বুঝতে পারলেন? না, এটা ঠিক না। আমরা ভুল বুঝতে পারি নাই না, আমাদের সবারই ইচ্ছা ছিল। আমি বলছি যে মানে যারা ফায়দা লুটার বিষয়গুলো এতদিন নিয়েছে তাদের এই দিন, তাদের চরিত্রগুলো অনেক জায়গায় হাইড ছিল, সেই চরিত্রগুলো এখন সুস্পষ্ট হচ্ছে জনগণের কাছে, যার কারণে মানে কাছে আসার জায়গাটা কি হয়ে গেছে, সুস্পষ্ট হয়েছে। এবং ইসলামের এটা বিধিবিধানের অন্তর্ভুক্ত। দেখেন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরেই আল্লাহ বলছেন তার রসুলকে উদ্দেশ্য করে যে তাআলাউ ইলা কালিমাতিন, যে আসো আমরা একটা বিষয়ে শুধু ইমানদাররা না, আহলে কিতাবের অনুসারী, অন্য অন্য ধর্ম যারা আসমানি কিতাবের অনুসারী তারা একমত হতে পারে, একত্রিত হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে যদি তারা শিরিক না করে। এবং আরও বেশ কিছু শর্ত সেখানে দেয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে মৌলিক বিষয়ে যারা সত্য, ন্যায়, ইনসাফের পক্ষে থাকবে তারা ঐক্যবদ্ধ থাকলে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা উম্মাহ কি হবে, উপকৃত হবে। সেই জায়গায় আমাদের বিগত দিনগুলোতেও প্রচেষ্টা ছিল, আমাদের নেতৃবৃন্দও এই প্রচেষ্টাগুলো সময়ের, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, সব সময় আমরা আলেমদের সাথে ঐক্য চেয়েছি। আমাদের নেতা অধ্যাপক গোলাম আজম, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মতিউর রহমান নিজামী সহ ওনাদের যে প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখেন, যে আমরা আলেমুল আমাদেরকে কাছে পেতে চেয়েছি। এবং সেই পাওয়ার জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দ এটাও বলেছেন, প্রয়োজনে যদি হায়েস্ট পজিশনও আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, তার মাধ্যম দিয়ে যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয়, ইসলামী শক্তিগুলোর ঐক্য প্রতিষ্ঠিত হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে একটা ঐতিহাসিক দিনক্ষণ আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশের সকল ইসলামপন্থীরা আগামী দিনে একই মঞ্চে আসবে বলে আমাদের এটা বিশ্বাস। এই জন্য আমাদের সেক্রেটারি জেনারেল এটাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন, যে অনেক মানুষ চায়, সাধারণ মানুষ চায় যে ইসলামপন্থীদের একটা ভোট বাক্স হোক, তাহলে সবাই মিলে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে। সেই জায়গায় আমাদের চরমনার সম্মানিত ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব উনিও বলেছেন, ভাইস চেয়ারম্যান উনিও বলেছেন, সবাই বলছেন। তাহলে আমরা যদি সেটা ইনশিওর করতে পারি, ইসলামপন্থীরা যদি একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের দুর্নীতি কমবে, অন্যায় কমবে, অবিচার কমবে, জুলুম কমবে, নির্যাতন কমবে, ফ্যাসিবাদের উত্থান হবে না। সেই জায়গা থেকে আমরা উপলব্ধি করার কারণেই আমাদের ঐক্যটা কী হয়েছে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ বিশেষ করে যারা বিগত 3টা নির্বাচন করেছে এবং তার আগেও তাদের যে ইতিহাস রয়েছে, আলেম ওলামাদের উপরে যে নির্যাতনের যে চিত্র, শুধু জামাত ইসলামীর পরেই সেই নির্যাতনটা করে নাই, শুধু জামাত ইসলামীর নেতাদেরকেই হত্যা করে নাই, তাদেরকে মামলা দেয় নাই, তাদেরকে গুম করে নাই, খুন করে নাই, তারা ইসলামপন্থীদেরকে কি করেছে, হত্যা করেছে। বিশেষ করে শাপলা চত্বর তো কারো কোনো দলীয় জায়গা ছিল না, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে। ঠিক একইভাবে আমরা এখন যেটা দেখতেছি বিভিন্ন জায়গায়, যে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে মানে ইগনোর করা হচ্ছে, নিগৃহীত করার চেষ্টা করা হচ্ছে। তো বাংলাদেশের আমি মনে করি যে ওলামা, আলেম ওলামাগান বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের পালস বুঝতে পেরে আজকে আমরা আরও বেশি কাছাকাছি আসতে পেরেছি। যে একই প্রশ্ন ফজলুল করিমের কাছে, শেখ ফজলুল করিম মারুফ, আপনি, আমি একটু মনে করিয়ে দিই, সেটি হলো যে দীর্ঘ সময় ধরে আপনারা যখন বিএনপি আওয়ামী লীগের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, জামাত ইসলামী তো অনেক আগেই তাদের দলীয়ভাবে তাদেরকে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যবস্থাই করা হয়েছিল, এবং অন্যান্য দলগুলো যখন একে একে চলে গেল, আপনারা কিন্তু দীর্ঘ সময় তাদের সাথে নির্বাচনে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন বা ইয়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং আমরা বেশ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি যে আপনাদের বেশ ফলাফল কিন্তু তৃতীয় পক্ষে ছিল,
দ্বিতীয় তৃতীয় এরকমভাবে ছিল। এবং আমার কাছে মনে আছে, আমি অফ দ্য রেকর্ড বলছিলাম যে বরিশালের যে মেয়র ইলেকশন সেখানে, এবং সেখানের তারপরেই আপনাদের প্রথম ঘোষণা আসলো যে আমরা আর এই সরকারের অধীনে কোনো নির্বাচন, আমি যদি ভুল না করি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পরেই এই ঘোষণাটি আসলো। ঠিক আপনারা যে দীর্ঘ সময়, আমি একটি চাচ্ছি আপনার কাছ থেকে একটি জবাব চাচ্ছি যে আওয়ামী লীগের অধীনে দীর্ঘ সময় এরপরও আপনারা বিশ্বাস করে নির্বাচনে ছিলেন কেন, এবং বরিশালের এই ঘটনাটা পর্যন্ত আপনাদেরকে বুঝতে হলো কেন যে তাদের সময় নির্বাচনটি সঠিক হচ্ছে না? আলহামদুলিল্লাহ, বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রথমত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা আগে নাম ছিল, আমরা 2008 এটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি। যে প্রশ্নটা ভাইকে করছিলেন সেই প্রশ্ন দিয়ে শুরু করি। আমি আসলে ইসলামপন্থীদের মধ্যে যে বিরোধের কথাটা আপনি বললেন বা সব জায়গায় শোনা যায়, আমি আসলে ওই অর্থে বিরোধ দেখি না। আমার কাছে মনে হয় এটা একটা বৈচিত্র্য। ইসলাম একটা অনেক বড় ধর্ম, অনেক আগে আসছে, কোটি কোটি মানুষের মধ্যে থাকবে। ফলে এখানে একটা বিষয়ে অনেকগুলো রাস্তা সেটা খোলা থাকে। আমার সেটা বৈচিত্র্য মনে হয়। এখন সেই বৈচিত্র্য নিয়ে আমরা আমাদের মধ্যে কাজ করেছি, জামাতে ইসলামের মধ্যে কাজ করেছে। নির্বাচন যখন আসছে তখন মনে হয়েছে যে আমরা যদি এই পন্থায় নির্বাচন করি আমরা লাভবান হব, জামাত ইসলাম এরকম চিন্তা করছে। কিন্তু এবার এসে যখন দেখা গেল যে আমরা যদি একত্রিত নির্বাচন করি তাহলে আমরা লাভটা বেশি করতে পারবো, ফায়দাটা বেশি অর্জন করতে পারবো, সেজন্য এখন এখানে আসা। বিষয়টা এমন না যে আগে আমরা মানে অন্যের প্ররোচনায় ভুলেছিলাম, সেটা তা না। এখন বুঝতে পারছি, বাট তাও না। বরং আগে এক কৌশলে ছিলাম, এখন আমরা এক কৌশলে আছি। এখন মনে করছি একসাথে আসলে ফায়দা হবে, সেটা আমরা একসাথে আসছি। আর আপনি যেটা বলছেন না, আমরা আওয়ামী লীগের অধীনে কোনো জাতীয় ইলেকশন অন্যরা বর্জন করছে, আমরা করছি, এমন একটা হয় নাই। যে ইলেকশনগুলো অন্যরা বর্জন করছে, যেমন 14 ইলেকশন কেউ করে নাই, আমরাও জাতীয় ইলেকশন করি নাই। কিন্তু 18-তে সবাই করছে, আমরাও করছি। 24-এ কেউ করে নাই, আমরাও করি নাই। হ্যাঁ, স্থানীয় নির্বাচনগুলোতে আমরা নিতাম। স্থানীয় নির্বাচন কিন্তু বিএনপিও বা অন্যরা কিন্তু একটা পর্যায়ে নিছে, পরে আর নেয় নাই। এখানে আমাদের যেটা শেষ পর্যন্ত ছিলাম, আমাদের যে বিষয়টা ছিল যে আমাদের দল 1987 সালে গঠিত হইল, 2001 পর্যন্ত আমরা জোটবদ্ধ রাজনীতি করছি, একক দল হিসেবে আমার দাঁড়ানো হয় নাই। 2006 থেকেই 8-এর নির্বাচন থেকে আমরা একক দল হিসেবে আমরা দাঁড়ানো শুরু করলাম। তখন আমাদের একেবারে গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডে আমাদের দলকে শক্তিশালী করার একটা প্রয়োজনীয়তা ছিল। আপনি জানেন যে বাংলাদেশ নির্বাচনমুখী দেশ, নির্বাচন করার মাধ্যমে দলকে সংগঠিত করা যায়। তো আমরা এই সুযোগটা নিতে চাইছি এবং আমরা খুব ভালোভাবেই জানতাম যে এই ইলেকশন করে আমাদের ভালো ফলাফল আসবে না, আমরা মানে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারবো না, জনমতের প্রতিফলন ঘটাতে পারবো না। কিন্তু তারপরেও ওইটাকে কেন্দ্র করে আমরা আমাদের জনশক্তিকে একত্রিত করতে চাইছি, আমাদের মার্কাটাকে সরাই দিতে চাইছি। আপনারা জানেন যে বাংলাদেশে মার্কার ইলেকশন হয়, মানুষ প্রার্থী চেনে না, নৌকা চেনে, ধান চেনে, দাঁড়িপাল্লা চেনে। এগুলোর মাঝখানে লাঙ্গলও চিনত, এগুলোর মাঝখানে নতুন করে হাত পাখা একটা মার্কা মানুষের মনে মনে ঢোকায় দেওয়ার তাগিদ ছিল। আমার দেখবেন যে সেই কৌশল কিন্তু আলহামদুলিল্লাহ সফল হয়েছে। বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ কিন্তু হাত পাখা মার্কাটা চেনে। তো এই সমস্ত নানাবিধ কারণে আমরা জানতাম যে আওয়ামী ফ্যাসিবাদ আছে, তাদের সাথে কোথাও কোনো ধরনের আমাদের ছিল না। কিন্তু এই রাজনৈতিক কৌশলের কারণে আমরা সেটা অব্যাহত চালাই গেছি যে স্থানীয় নির্বাচনগুলো প্রতীকটা পরিচিত করাটাই আপনাদের ওই সময়ের উদ্দেশ্য ছিল। এবং স্থানীয়ভাবে আমরা শক্তিশালী হওয়ার একটা জায়গা আমাদের ছিল, রাজনৈতিক শক্তি অর্জনের একটা বিষয় ছিল। এবং এইটার করার মাধ্যমে ওই ফ্যাসিবাদ কোনো উপকৃত হচ্ছিল না, মানে তাদের ফ্যাসিবাদী তকমা সেটা থাকছিল। এবং প্রতিনিয়ত যখন আমাদেরকে তারা প্রতিটি নির্বাচনে নিগৃহীত করতো, তাদের ফ্যাসিবাদী তকমাটা আরেকটু উজ্জ্বল হইতো। হ্যাঁ, এই শেষ যখন হইল তখন তারা তাদের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং বাংলাদেশের রাজনীতি একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। ফলে আমরা ওইখান থেকে একেবারে সরাসরি ঘোষণা দিয়ে আমরা স্থানীয় নির্বাচনগুলো বর্জন করা শুরু করলাম। এটা ঠিক আছে, এটা একটা ভালো ব্যাখ্যা যে আপনি আপনার মার্কা পরিচিত করার জন্য কাজ করেছেন। আমরা যে আলোচনাটি আসতে চাই, আমি একটু ফজলুল করিম আপনার কাছে আসতে চাই। আপনারা বলছেন আনুপাতিক পদ্ধতিতে, এটি আগে প্রথমে বলেন যে এই আনুপাতিক পদ্ধতিটি কি। এটি সাধারণ মানুষ কিন্তু এটিও খুব কমই জানে। এবং এই পদ্ধতিতে গেলে কি লাভ, মানে নিশ্চয়ই আপনাদের কোনো কৌশল আছে, আপনার কোনো ভাবছেন যে এইভাবে গেলে আপনাদের দলের লাভ হবে? না, আমাদের দলের লাভ না, আমরা সামগ্রিক বাংলাদেশের মানসিকতা চিন্তা করছি এবং একটা ন্যায্যতার প্রশ্ন। এটা আপনি জানেন যে বাংলাদেশের ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতা ছিল তারা কেউ ভোট পাইছে 40, 35, 36, 48। তার মানে কি অধিকাংশ মানুষ তার বিপক্ষে ভোট দিচ্ছে। তাহলে আপনি যদি গণতন্ত্রের চেতনার কথা বলেন, সেখানে কি সংখ্যাগরিষ্ঠ শাসন করবে, কিন্তু বর্তমান ব্যবস্থায় সংখ্যালঘিষ্ঠ সবসময় সংখ্যাগরিষ্ঠ শাসন করছে। তো এই যে অন্যায্যতা, এটা তো হতে দেওয়া যায় না।
আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলছি। বাংলাদেশের স্বাধীনতার পরে সকল মানুষ সমান, সকলের মর্যাদা সমান। কিন্তু বর্তমান ব্যবস্থায় বাংলাদেশের মানুষের ভোট পচা যায়। একটা এলাকায় যদি 2,80,000 2 ভোট পাইছে একজন, আর একজন 2,80,000 1 ভোট পাইছে, 1 ভোট আলা লোক পরাজিত হবে, 2 ভোট আলা লোক জীবিত হবে। মানে ওই আসনে 2,80,000 1 ভোট পচা গেছে। এই যে মানুষের ভোট পচা যায়, মানুষকে তার মতামতকে রাষ্ট্রতে ক্ষমতা একেবারে প্রতিফলিত হতে না দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে আমরা উঠে আসতে চাই। এখন বলে মানুষ জানে কিনা, বলে বাংলাদেশের মানুষ এই এখন যে পদ্ধতিটা আছে এটাও মানুষ ভালো করে জানে না। হ্যাঁ, ফলে মানুষের সবকিছু যে একেবারে জানায় শুনে আসতে হবে ওটা জরুরি না। 10 জন ভোটার হয়, 3 জন প্রার্থী হয়, তিনজন 2 জনকে দিল, আর একজনকে 4 জন দিল, অর্থাৎ 6 জনই তাকে পছন্দ করে না, তো কিন্তু 4 জন ক্ষমতা চলে যাচ্ছে। এই অন্যায্যতা আমরা সরে আসতে চাই, এবং এর ফলে হচ্ছে কি বাংলাদেশের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলন রাষ্ট্র ক্ষমতা হচ্ছে না। আমরা এই জায়গায় যাই, বাংলাদেশের মানুষের ভোটের দাম, আমাদের আমির আজকে পরিষ্কার করে বলছেন, মানুষ সমান, মানুষের ভোটের দাম সমান, প্রত্যেকের মতামতের প্রতিফলন রাষ্ট্র ক্ষমতা থাকুক। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো দেখেন বাংলাদেশের স্বৈরতন্ত্র যে তৈরি হয় এটা কিন্তু সিস্টেমেটিক এবং আইনগত স্বৈরতন্ত্র তৈরি হয়। শেখ হাসিনা স্বৈরতন্ত্রকে আপনি আইন দিয়ে আসলে ফেলতে পারবেন না, আইন মেনে স্বৈরতন্ত্র তৈরি হয়েছে। আমাদের আমির আজকে বলছেন যে বাংলাদেশ সংবিধানের 72 সংবিধান সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা যে এই সংবিধান মেনে স্বৈরাচার হওয়া যায়। এই সংবিধান মেনে স্বৈরাচার হওয়ার ধারণাটা আমরা আসলে রোধ করতে চাই। এখন দেখেন এই আগের যেটা হয়েছে 40 বা 45% ভোট পেয়ে 295টা সিট পেয়ে যাচ্ছে, সে সংবিধান যা ইচ্ছা তাই সে করতে পারতেছে। এখন যদি পিয়ারটা আসে, এই পরিস্থিতি আর কখনো তৈরি হবে না। প্রত্যেকটা বড় মানে যেই দল বেশি ভোট পাবে তাকে সবসময় অন্য দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা, এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে যেতে হবে। এটা স্বৈরাচার হওয়ার রাস্তাটা বন্ধ করবে। এখানে সালাউদ্দিন সাহেব আজকে বলছেন, আগেও তিনি বারবার বলেন, তিনি নেপালের উদাহরণ দেন। আমি বলি যারা নেপালের উদাহরণ বাংলাদেশে টানেন তারা বাংলাদেশের ইতিহাস। সালাউদ্দিন সাহেবের কথা আর আমি একটু মান্নান সাহেবের কথাতেও আসতে চাই যে আপনার কি মত? আপনারা তো এই পদ্ধতিতে সরকার গঠন করেছেন, আপনাদের আমির, নায়েবে আমির মতিউর রহমান নিজামী তিনি মন্ত্রী হয়েছেন, বিএনপির সাথে জোট সরকার, 4 দলীয় ঐক্য জোট, এবং 4 দলীয় জোটের যেই হিসেব নিকেশ ছিল ভোটের, সেই ভোটের হিসেব নিকেশে কিন্তু 4 দলীয় ঐক্য জোটে এরকম 45 থেকে 48% ভোট পেয়ে সরকার গঠন করেছে। 91 সালে আপনারা হয়তো বা সরকারে যান নাই, কিন্তু আপনারা বিএনপিকে সরকার গঠনের জন্য সমর্থন করেছিলেন এবং দীর্ঘ সময় আপনারাও সরকারের অংশ ছিলেন। এমনকি যদি পাকিস্তান আমলের কথা বলা হয় তখন আপনারা বিভিন্নভাবেই সরকার সমর্থনে ছিলেন। আর জামাত ইসলামী তো আপনারা আন্তর্জাতিকভাবে, পাকিস্তানে জামাত ইসলামী আছে, তুরস্কে জামাত ইসলামী আছে, আপনাদের মধ্যে অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়া লেনদেন হয়, আপনারা বোঝেন। আপনারা কেন এত বছর পরে এসে আপনার কেন মনে হলো যে এই আনুপাতিক হারের জায়গায় যাওয়া উচিত? আপনার দল কেন এই পক্ষে যাচ্ছে? এই ইসলামী আন্দোলনের তারা যেটি বলেছেন যে তারা 87 সালে রাজনৈতিক দল গঠন করেছে, বিএনপি এবং আওয়ামী লীগ এই 2 দলের মাঝখান দিয়ে তাদেরকে সামনে এগোতে হয়েছে, তাদের একটা কৌশল হাত পাখা চেনানো, সেটি ঠিক আছে। কিন্তু আপনারা কেন মনে করছেন আপনাদের তো রাজনৈতিক কৌশল অনেক দিনের পুরনো? জি, আপনাকে ধন্যবাদ। 1 নম্বর কথা হচ্ছে বাংলাদেশ, আমাদের নাম কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ না, এটা বাংলাদেশ জামাত ইসলামী। তো আর কোথাও কি নামে সংগঠন আছে এটা কিন্তু বিবেচ্য বিষয় না। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা কেন এখন এসে পেয়ার পদ্ধতির কথা বলছি, এতদিন কেন বলি নাই? দেখেন, আমাদের দেশের সমস্ত রাজনৈতিক কালচার এবং এনভায়রনমেন্টগুলো আপনি যদি বিশ্লেষণ করেন, বাংলাদেশের মানুষ কবে থেকে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে বলেন? বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 71 সালে, তো তত্ত্বাবধায়ক সরকার তো আমরা পেয়েছি 96-এ, তাই না? তাহলে 96-এ এসে তত্ত্বাবধায়ক সরকার কেন পাওয়া গেল? দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করার পথ বন্ধ হলো। বিশেষ করে 96-এ মাগুরার যে উপনির্বাচন হলো, এই উপনির্বাচনে ব্যাপক ভিত্তিক যে ভোট কেন্দ্র দখল, তারপরে হচ্ছে সিট সাপ্পর মারা, মানে কেন্দ্র দখল, ভোট বাক্স দখল করে একটা মানে জাতির সামনে একটা নোংরা নির্বাচনের পথ তৈরি হলো। এখান থেকে জাতির সামনে একটা বিষয় সুস্পষ্ট হলো যে আমার ভোট থাকতেও এবং আমি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও জোর করে আমার কি করা যায়, আমার বিজয় ছিনিয়ে নেওয়া যায়। সেই জন্য দলীয় সরকারের অধীনে যেন আর কোনো নির্বাচন না হয়, সেই জন্য প্রথম আমাদের দলের পক্ষ থেকেই কিন্তু কি করা হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম
এবং বাংলাদেশ জামাত ইসলামী এইটার রূপকার। পরবর্তীতে আওয়ামী লীগও চিন্তা করেছে যে না, আমাদের যদি এই আগামী 21 বছর আমরা ক্ষমতায় আসতে পারি নাই, তাহলে এটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে কমপক্ষে আমরা কিছু ভালো করব। এই জায়গায় এসে দেখেন যেটা হয়েছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন 2টা নির্বাচন হয়েছে, সেই 2টা নির্বাচন দেশের জনগণ কিন্তু মেনে নিয়েছে। এটাও মাথায় রাখতে হবে 96 সালে কিন্তু আপনাদের রেজাল্ট খুব একটা ভালো ছিল না, রেজাল্ট খারাপ হোক কিন্তু আনুপাতিক হারে আমরা ভালো ভোট পেয়েছি। রিজাল্ট এই যে পেয়ারটা কেন প্রয়োজন হচ্ছে, রিজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমার সমর্থন কিন্তু ছিল, আমার ভোটের আনুপাতিক সংখ্যা কিন্তু ভালো ছিল। আমি তো মানে যে পরিমাণ ভোট পেয়েছি আনুপাতিক হার যদি তখন হিসাব করা হতো তাহলে আমাদেরও একটা ভালো সংখ্যক সিট কিন্তু থাকতো। ভাই খুব সুস্পষ্ট করে বলেছেন কেন পেয়ার পদ্ধতি প্রয়োজন। পেয়ার পদ্ধতিতে এই জন্যই প্রয়োজন যে সংখ্যা লঘিষ্ঠ জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণকে শাসন করবে, এটা তো মানে গ্রহণযোগ্য। এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই পেয়ার পদ্ধতির নির্বাচনটা গ্রহণযোগ্য এবং হচ্ছে। এবং সেখানেই আমি মনে করি বাংলাদেশে যেখানে আজকে 3টা নির্বাচনে আমি ডামি নিশিরাত এবং আগের দিনের ভোট, এই যে সমস্ত নির্বাচনের মাধ্যমে আজকে যারা 18 থেকে 35 বছর বয়স আছে এই জেনারেশন ভোট দিতে হয় 4 কোটি মানুষ, তারা এখনো পর্যন্ত এই দীর্ঘদিন ধরে তারা কোনো ভোট দিতে পারে নাই, তারা ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তখন যদি তারা বুঝতে পারে যে আপনি দেখেন যে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ দাবি করে যে তাদের এই বাংলাদেশে 40% 30 থেকে 40% কি আছে সমর্থক আছে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া কোনো সুশীল সমাজ কি বলতে পারবে যে 5 থেকে 10%-এর বেশি কোনো ভোট তারা নিজেরা এসে, তাহলে তাদের দলীয় লোকরাও কি করে নাই, ভোট দেয় নাই এবং ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি ভোট দিলেও কি না দিলেও কি XYZ সে তো পাস, এবং 151 154 53 যখন বিনা ভোটে নির্বাচিত হয়ে যায়, যখন একবারে আগের দিন সব হয়ে যায়, তখন তো এটা আমাদেরকে কি করে না, মানে উদ্বুদ্ধ করে না। এরপরে আমি বলি যে ফ্যাসিবাদী চরিত্র প্রকাশের জন্য এটা এই বর্তমান নির্বাচন সিস্টেম আমাদের এই সংখ্যা গরিষ্ঠ লোকের মতামতকে ইগনোর করার কারণে ওই লোকগুলোকে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ তৈরি করে দেয়। এরপরে হচ্ছে দেখেন প্রার্থী বেচা কিনা হয়ে যায়, প্রার্থী বেচা কিনা হয়ে যায়। আমি 1 ভোটে ফেল করেছি, এখন আপনি 1 ভোটে পাশ করে গেছেন। এখন এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি হয়, প্রার্থী বেচা কিনা এবং দলীয় এবং বিভিন্ন দলের বিরুদ্ধে কিন্তু এটা অভিযোগই আছে, কোটি কোটি টাকা দিয়ে মানে তারা তাদের এই মনোনয়ন বাণিজ্য এবং এই মনোনয়ন বাণিজ্য নিয়ে খুনোখুনি আছে এবং বিভিন্ন জায়গায় মানে ফ্লাইটে দৌড়দৌড়ি, এবং আমরা শুনতেছি 5ই আগস্টের পরেও বিভিন্ন পর্যায়ে দৌড়দৌড়ি নাকি বেড়ে গেছে। আবার সরকারটা জবাবদিহিতামূলক হয় কেন, যদি আপনি জবাবদিহির আওতায় না আসেন তাহলে আমরা যারা পেয়ার পদ্ধতিতে ছোট দল থাকবো, আমরা যদি এই সমর্থনটাকে উইডো করে নিই তাহলে কিন্তু কি হয়ে যাবে, সংসদ ভেঙে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে যেতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সময় উপযোগী সিদ্ধান্ত নেই, জনগণের উপযোগী সিদ্ধান্ত নেই। সেইটার কারণে আমরাই প্রথম বাংলাদেশে এখন কিন্তু পেয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলছি, এর সাথে ইসলামী আন্দোলন সহ বহু দল কিন্তু এখন এই একই এনসিপি সহ তারা এটাই বলতেছে। বুঝতে পেরেছি, আমরা আরো আলোচনায় থাকবো। ছোট্ট একটা বিরতি নিব। দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের আজকে যে বিষয় নিরপেক্ষতা ও সংস্কার এ নিয়ে কথা বলতে পারেন। আমাদের সঙ্গে 2 দলের 2 জন নেতা রয়েছেন, তাদের পক্ষ অবলম্বন করতে পারেন, তাদের বক্তব্যে যদি বিক্ষোভ প্রকাশ হয় সেটিও জানাতে পারেন। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মিডিয়াপুর জিরাওয়ার। আমাদের আজকের বিষয় নিরপেক্ষতা ও সংস্কার। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আমি আরেকটি বিষয় এখানে আনতে চাই, সেটি হলো যে আপনারা এই আলোচনায় আসছেন এখন যে আনুপাতিক হারে এই নির্বাচন হওয়া উচিত। এটি কি অনেকটা বিএনপির
বিএনপিকে হুমকি হুমকি হিসেবে দেখছেন, সেই জন্য এই পদ্ধতিতে আসছেন? আপনার কি মনে হয় যে মনে করছেন যে বিএনপি যেহেতু আগে অনেক দল হিসেবে এসেছে এবং সারা দেশে বিএনপি সাংগঠনিক শক্তির যে জায়গা, আমি একদম সরাসরি বললাম যে বিএনপি নেতারাও এই কথাটা মুখে হয়তো বা বলে না, কিন্তু বিভিন্নভাবে বোঝাতে যায় যে আপনারা কি সেই চিন্তার থেকে এক হচ্ছেন কিনা? না, দেখেন, আমরা বিএনপিকে হুমকি মনে করতেছি না, আমরা স্বৈরতন্ত্রকে হুমকি মনে করতেছি। কারণ আমরা দেখছি বর্তমান যে পদ্ধতিতে নির্বাচনটা হয়, এই পদ্ধতিতে নির্বাচিত হয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। আমি খুব সম্মান রেখে ওই ইতিহাস টানতে কাসন্দি ঘাটতে না চেয়েও বলি, 2006-এও কি এক ধরনের প্রচেষ্টা হয়েছিল কিনা। তো সেজন্য আমাদের কাছে মনে হয়েছে পদ্ধতিটা এমন হওয়া উচিত যে কেউ চাইলেও স্বৈরাচার হয়ে উঠতে পারবে না সেই জায়গার থেকে। আর বাংলাদেশে আমি ছোট দল বড় দল বলে কেউ নাই, বাংলাদেশের রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে, নতুন প্রজন্ম দাঁড়াইছে, জেনারেশন চেঞ্জ হয়েছে, জেনজি আসছে। তো এখানে আসলে ছোট দল বড় দল বলে কেউ নাই, এবং আগের যে প্রথাগত রাজনৈতিক চরিত্র, দলীয় কাঠামো, সন্ত্রাস তৈরি করা, আতঙ্ক তৈরি করা, এটা মনে হয় বাংলাদেশের রাজনীতির কাজ করবে না। তো এখন আমরা চাই কি যে প্রত্যেকের মতামতটাকে প্রতিফলিত হোক। দেখেন, বাংলাদেশের চিন্তার বৈচিত্র্য অনেক। হ্যাঁ, বাংলাদেশে অন্য ধর্ম বলে আজকে আমাদের এখানে হিন্দু মহাজনের নেতৃবৃন্দ আসছিলেন, কৃষ্ণ নেতৃবৃন্দ আসছিলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে তারা মনে করছেন গেলে তাদের উপকার হবে, কিন্তু তারা সবাই পরিষ্কার স্বীকার করেন উপকারটা হয়নি। এখন যদি হিন্দুদের ভোটটা একত্রিত হয়ে হিন্দুরা ওনার একটা পার্সেন্টেজ এমপি হন, ভালো হোক, যার যেটা মতামত আছে সেটা হোক, সেজন্যই আসলে আমরা পিরিয়ডটা চাই। এখন কেন চাই বলে স্বৈরতন্ত্রটাকে উৎখাত করার জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো জুলাইতে যে আকাঙ্ক্ষাটা ছিল আগামীতে কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না হতে পারে সেজন্য চাই। আমি খুব বিনয়ের সাথে বলি, এই যে আমাদের সংস্কারের যে আলাপগুলো হচ্ছে সেখানেও কিন্তু মানে এমন অনেক রাস্তা খোলা রাখা হইতেছে যে কেউ চাইলেও আবারও সেই জায়গায় চলে যেতে পারে। এখন আমরা কি 90-তে রক্ত দিছি, 71-এ দিছি, 90-তে দিছি, 24-এ দিব, আবার 34-এ দিব না, 34-এ দিব না। সেজন্যই আমরা পিয়ার চাই যে কোনো দল কোনো অবস্থাতেই আর যেন স্বৈরতন্ত্র না হয়ে উঠতে পারে, এটাই হলো আমাদের চাওয়া। আপনার কি মতামত এদিক দিয়ে? বিএনপি নেতারা তো বিভিন্ন জায়গায় বিশেষ করে জামাত ইসলামের বিভিন্ন বক্তব্যেরই কিন্তু আলোচনা সমালোচনা করছেন, আপনারাও করছেন বিএনপির বিভিন্ন বক্তব্যের। বিশেষ করে এই যে তারেক রহমানের সাথে বৈঠক, যৌথ বিবৃতি, এর পরের থেকে, এই ফেব্রুয়ারিতে নির্বাচনের এর পরের থেকে আপনারা একদম খুব খোলামেলাভাবেই বলছেন যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। আজকে আপনার সেক্রেটারি জেনারেল বললেন, কেন মনে হচ্ছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, অথচ এই সরকারের গুণগান তো আপনারা যথেষ্টই গেয়েছেন, এখন হঠাৎ করে কেন মনে হলো যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনি নিজেও বলতেছেন এবং আপনার হেডিংয়ে কিন্তু আছে নিরপেক্ষতা ও সংস্কার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, 18 কোটি 20 কোটি মানুষ এই ভাষণ কি করেছে, ধারণ করেছে, এবং উনি রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনা করার পরে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণটা আমি মনে করি জাতির জন্য একটা গাইডলাইন, এবং সবাই সেই ভাষণটাকে স্বাগত জানিয়েছে। এখন উনি লন্ডন গিয়েছেন, তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, এটাকে জামাত ইসলামী কিন্তু ইতিবাচক বলেছে, বিবৃতি দিয়ে এটাকে ইতিবাচক বলেছে, এই বৈঠকটা হওয়াটাকে স্বাগত জানিয়েছে। অনেক মিডিয়া এটাকে বলতে চেয়েছে যে জামাত এই বৈঠকটাই মানতে পারে নাই। নো, জামাত এই বৈঠককে স্বাগত জানিয়েছে, এই বৈঠকের আলোচনাকেও স্বাগত জানিয়েছে। উনি যদি ওইটা অ্যাকসেপ্টও করতে চান সেটাও আমরা স্বাগত জানাই, কিন্তু উনি বাংলাদেশে ফিরে এসে আরও আলাপ আলোচনা করে হোক, বা এই দেশে এসে জাতির উদ্দেশ্যে আরেকটা ভাষণ দিতে পারতেন, অথবা উনি প্রেস ব্রিফিং করে মিডিয়াকে ডেকে জাতির কাছে এটা সুস্পষ্ট করতেন। কিন্তু বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর কোনো দেশে এরকম প্র্যাকটিস নাই এবং নজির নাই যে একটা দেশের যিনি প্রধান থাকবেন তিনি একটা দলের সাথে যৌথ বিবৃতি দিয়ে কি করবেন, একটা মানে জাতীয় বিষয়কে চেঞ্জ করে দিবেন। এটার কালচার কখনোই বাংলাদেশে ছিল না, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী যৌক্তিকভাবে এটা কিন্তু সমালোচনা করেছে এবং এটার ব্যাপারে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এবং এটা খালি জামাত ইসলামী বলছে না, সাধারণ মানুষ একথাও বলতে চাচ্ছে যে তাহলে বিএনপি তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একটা যোগসাজশ করে আরেকটা মানে পাতানো নির্বাচন করতে যাচ্ছে কিনা, এটাও তো জনগণ চাইলে প্রশ্ন করতে পারে। কেন আমরা ওখানেই আমাদেরকে কেন বলে দিতে হবে, কেন ঘোষণা করতে হবে? উনি বরঞ্চ বলতেন যে তারেক রহমান সাহেব আপনি দেশে আসেন,
আপনাকে ইনভাইট করে গেলাম, আমরা বাংলাদেশে এসে কবে নির্বাচনের তারিখ ঘোষণা করব আমরা সেটা করতে পারতাম, কিন্তু উনি সেটা করেন নাই। বিএনপির সালাউদ্দিন সাহেব উনি আজকের বক্তব্যে কিন্তু বলেছেন যে সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে যায় তাহলে নির্বাচন বিলম্ব হবে এবং নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে। তাহলে উনি যদি এটা মনে করে থাকেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাবে না, যার কারণে তারা মানে তাদের নিজেদের ইচ্ছা মতন তারা দেশ শাসন করতে পারবে না, এই জায়গাটা মনে করে ওনারা কি নির্বাচন না হওয়ার পক্ষে, তাহলে নিজেরা যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি ওনারা নির্বাচন করবেন না? ওনারা কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না? এটা তো একটা বড় প্রশ্ন জাতির কাছে। তাহলে একটা গণতন্ত্রমুখী দল পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু এটার প্র্যাকটিস আছে, আমরা কেন এটাকে নিতে পারি না? আমরা তো এটা নিতেই পারি, এবং আপনি সেটাকে নেওয়ার জন্য তো আমাদের তৈরি থাকা উচিত ছিল। এখানে তো নির্বাচনের কারচুপি ঠেকানো দরকার ছিল, নির্বাচনের মানে ব্যালট বাক্স যাতে ছিনতাই না হয় এই ব্যাপারে ওনারা কথা বলতে পারেন। ওনারা চাইলে বাংলাদেশের দ্রুত সংস্কার হয়ে দ্রুত নির্বাচন হইতে পারে, বরঞ্চ ওনাদের এই জাতীয় কথাবার্তা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আরও পিছনে ঠেলে দিচ্ছে, আমরা সেটা মনে করি। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই যে ক্ষমতায় যে ওনারা বলছেন সংস্কার করবেন, ক্ষমতায় যে সংস্কার করেছে এরকম দলের নাম বলেন বাংলাদেশে? ক্ষমতায় যে কি সংস্কার করেছেন? যা সংস্কার করেছেন সব দলীয় স্বার্থের জন্য সংস্কার করেছেন। কাজে বাংলাদেশের জনগণ ক্ষমতায় যে তারা সংস্কার করে জনগণের চাহিদা মানে তাদের মতামতের প্রতিফলন ঘটাবে, এটা বাংলাদেশের জনগণ পছন্দ করে না এবং বিশ্বাসও করে না। এরপরে আমি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী শুধু পিআর পদ্ধতিই চাচ্ছে না, সংস্কার চাচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের এই বিচারকে নিশ্চিত করতে চাচ্ছে, জুলাই সনদ ঘোষণার কথা বলছে, এবং এই নির্বাচনটা জাতীয় নির্বাচন যে সুষ্ঠুভাবে করতে এই সরকার সক্ষম সেটাকে প্রমাণ করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটাকে আগে করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলছে। তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে করলে সরকার যে নিরপেক্ষ সরকার এটার প্রমাণ কিন্তু সহজেই হয়ে যাবে, তখন জাতীয় নির্বাচন কি হবে না, প্রশ্নবিদ্ধ হবে না। আমরা আবারও আসবো আলোচনায়। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরবো 1 মিনিট পরেই। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের আজকের বিষয় নিরপেক্ষতা ও সংস্কার। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। ফজলুল করিম মারুফ, আমরা যথেষ্ট আলোচনা শুনলাম, আপনি বেশ যৌক্তিক বেশ কিছু ধারণা তুলে ধরলেন, কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, সেটি হলো যে আপনি যত রাজনীতির থেকে বের হয়ে এসে বলবেন যে এটি রাজনীতি নয়, তত সেটি আরও রাজনীতিতে রূপ নেয়। রাজনীতিই আসলে রাজনীতি, রাজনীতির বাইরে আর কোনো রাজনীতি নয়। আমিও সেই জায়গার থেকে সাধারণ মানুষের যে এটি আপনারা যে সমাবেশ করলেন, এটি কি নির্বাচনী জোট, নাকি এটি আসলে কাউকে ভয় দেখানোর জন্য, কাউকে হুঁশিয়ার করার জন্য, কাউকে চাপে ফেলার জন্য? আপনি যে কথাগুলো আমি বললাম প্রতিটি জিনিস কিন্তু রাজনীতির মধ্যে অংশ নেয়। একটি হলো যে আপনার কি আস্তে আস্তে নির্বাচনী জোটের দিকে যাচ্ছেন, নাকি আপনার কোনো প্রতিপক্ষ, এই এতজন যারা যারা আজকে মঞ্চে ছিলেন সবার প্রতিপক্ষ এক, এরকমভাবে কোনো প্রতিপক্ষকে হুঁশিয়ার করলেন, নাকি কোনো চাপ সৃষ্টি করতে চান কোনো পক্ষকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, একই প্রশ্ন থাকবে। আমি অনেকগুলো কথা একটা বলে যাই। মান্নান ভাইয়ের জন্য একই প্রশ্ন থাকবে। প্রথমত হলো যে লন্ডন বৈঠক, এটা তো একই কথা। বাকি লন্ডন বৈঠকের পরে আমরা সরকারের সমালোচনা করছি, কিন্তু এত হার্ডলি বলতে চাই না যে সরকার নিরপেক্ষতা হারাই ফেলছে, না অত হার্ডলি বলতে চাই না। তবে ভাইয়ের কথাগুলো ঠিক যে ওইভাবে না করলে সেটা ভালো হইতো, যৌথ বিবৃতি না দিলে ভালো হতো। এবং বিএনপিকে এটা প্রাধান্য দেওয়া হয়েছে, এটা লেভেল প্লেইং ফিল্ডে একটা প্রভাব পড়বে। সারা দেশের সমস্ত প্রশাসন মনে করবে যে বিএনপি তো ক্ষমতায় এসে গেছে। এখন লেভেল প্লেইং ফিল্ড তো এটা একটা বড় জিনিস, এটা মনস্তাত্ত্বিক ব্যাপারও বটে। সেই জায়গাটাতে আগামী নির্বাচন একটা বড় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মোহতারাম সালাউদ্দিন সাহেবের কথা একটা বলি, তিনি আজকে এটা বলছেন যে এটা একটা নির্বাচন বানচালের একটা চিন্তাভাবনা। আমি খুব বিনয়ের সাথে অবাক হই যে ওনারা ভয় পাচ্ছেন কেন, যে ওনাদের যদি ক্ষমতায় যাবেনি তাহলে পিআর দেন, দিয়ে আপনি 56-60% ভোট পান, পায়া রাষ্ট্র চালান, না নাই তো। কিন্তু আসলে কি 40% ভোট পায়া 100% ক্ষমতা চর্চা করা,
এই যে সুবিধাটা এটা ওনারা হারাবেন বলেও ভয় পাচ্ছেন। আমরা বলি যে ভাই আমরা নির্বাচন পেছাইতে চাই না, আমরা দ্রুত নির্বাচন চাই, এবং নির্বাচন চাই বলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বুকে পাথর চাপা দিয়েও নির্বাচন করছি। আর এই স্বাধীন সময় নির্বাচন চাইবো না এটা মনে করার কারণ নেই, আমরা নির্বাচনমুখী চাই, নির্বাচন চাই। এখন আজকের যে সমাবেশটা আমরা করলাম, দেখেন পিআর নিয়ে অনেকগুলো কথা, তো এনসিসিটা কিন্তু হতে দিল না শেষ পর্যন্ত। সব কারণ হলো যে ক্ষমতা আমার হাতে চাই, আমরাও ঠেকাইতে চাই। আজকের যে আমরা সমাবেশটা করলাম, এটা আপনি যে কথা বলছেন না, সবগুলো কথাই ঠিক। এটা একটা নির্বাচনী জোটের আভাস দেওয়া, কারণ আওয়ামী লীগ নাই, নির্বাচনী সংসদে নির্বাচনী ব্যবস্থায় দুইটা মানে একাধিক রাজনৈতিক শক্তি লাগবে। যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা বিএনপি সহ এক পাশে আমরা রাজনীতি করছি। এখন যখন আওয়ামী লীগ নাই, এখন যদি সবাই মিলে সরকারি দল হয় তাহলে তো একটা ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়ামটা ভালো যায় না। আপনারা জানেন যে ৭১-এর পর সেই ভ্যাকুয়াম থাকার কারণে কিন্তু অনেক কিছু হয়েছে, বাকশাল হয়েছে। তো আমরা চাই পরস্পরের মধ্যে একটা সুষ্ঠু প্রতিযোগিতা, ১৫ বছরেও এই ভ্যাকুয়ামের কারণে এই অবস্থা হয়েছে। একটা সুষ্ঠু প্রতিযোগিতার মধ্য দিয়েই বিএনপি থাকুক, আরো অন্যান্য রাজনৈতিক শক্তি গড়ে উঠুক। তো আমরা যারা পিআর চাই, আমরা বিএনপিকে আমরা ভালো মানে আমরা মনে করছিলাম যে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মাঠের রাজনীতি আমরা যারা করি আমরা জানি চরিত্রগতভাবে কোনো পরিবর্তন হয় নাই বিএনপি নেতৃবৃন্দের মাঠ পর্যায়ের। আমি পুরো বিএনপি না বলি। তো সেখান থেকে আমরা চাইছি, আমি বিএনপির চরিত্র সম্পর্কে জানতে চাই, আপনার কি মনে হচ্ছে বিএনপির চরিত্র আগে কেমন ছিল, এখন কেমন আছে? আমরা ধরেন চরিত্রের কথা বলছেন, মানে আমরা নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এটা আমাদের এক বড় ভাই সঙ্গীত বলছিলেন। আসলে সত্য, আমরা বলি মাঠের রাজনীতির সত্য। দেখেন চাঁদাবাজি একটুও কমে নাই, দখলবাজি একটুও কমে নাই। চাঁদাবাজি কি শুধু বিএনপি করছে? শুধু না, অনেক বেশি, অন্যতম। আমি শুধু বলে এই করতে অন্যতম তারা করছে। তো সেই রাজনৈতিক চরিত্র পরিবর্তন হয় নাই। সে কারণে বিএনপির বাইরে যারা আমরা যারা আছি, সুষ্ঠু ধারা রাজনীতি চাই, কলুষিত রাজনীতি থেকে উঠে আসতে চাই, আমরা মিলে একটা নির্বাচনী জোটের আভাস আমরা দিতে চাইছি। ভয় দেখাতে চাইছি অবশ্যই। আমরা বলতে চাইছি যে বাংলাদেশের মানুষ শান্তি চায়, সাম্য চায়, মানবিক মর্যাদা চায়। একই সাথে সাথে বাংলাদেশের ইসলামপন্থীরাও একটা শক্তিশালী জায়গায় আছে। ইসলাম পন্থাকে বাংলাদেশে মোকাবেলা না করে বা বোঝাপড়া না করে বাংলাদেশে আগামী রাজনীতি করা এটা উচিত হবে না এবং সম্ভব হবে না, সেটাও আমরা দেখাইতে চাইছি এবং চাপ প্রয়োগ করতে চাইছি। এটা অবশ্যই আমরা বিএনপিকেও বলতে চাইছি যে এই যে রাজনীতি আপনারা করতেছেন, অতীতের পুরাতন বন্দোবস্ত যে রাজনীতি করতেছেন, এই রাজনীতি করে আগামীতে আর পার পাওয়া যাবে না। এখন নতুন বন্দোবস্তের, নতুন চিন্তার, একটা সুষ্ঠু ধারার রাজনীতি করতে হবে। সেজন্য আজকের সমাবেশটা সবগুলো মিলেই আসলে আমরা করতে চাইছি। এবং ভাই আমরা একটা দাওয়াতও দিতে চাইছি দেশবাসীকে। আজকের বক্তব্য আপনারা দেখবেন যে আমাদের আমির পরিষ্কার করে বলছেন যে ইসলামপন্থী ক্ষমতা দিলে আমরা কোথায় কি করব। আমাদের ইসলামপন্থীদের সম্পর্কে পশ্চিমা গণমাধ্যম সহ নানাভাবে ভয় তৈরি করা আছে, নারীদের সম্পর্কে ভয় তৈরি করা আছে, বিধর্মীদের সম্পর্কে ভয় তৈরি করা আছে, ইসলামপন্থীর ক্ষমতা গেলে ভারতের সাথে সম্পর্ক কী হবে সেই বিষয়ে ভয় তৈরি করা আছে। আমরা সবগুলোকে পরিষ্কার করে বলছি, আমরা বাংলাদেশিরা, হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই মিলে বাংলাদেশি, সকলকে নাগরিক অধিকার আমরা অঙ্গীকারাবদ্ধ। নারীদের স্বাধীনতা, নারীদের অধিকার পশ্চিমা ভাষ্যে না, আমাদের ইতিহাস ঐতিহ্যের ভাষ্যে এবং চিন্তায় আমরা নারীদের অধিকার দিতে চাই। এবং প্রতিবেশীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে মানুষ সবচেয়ে ভালো মুসলিমকে যে তার প্রতিবেশীকে তাকে ভালো বলে। তো ভারত আমাদের প্রতিবেশী। আমরা খুব স্পষ্ট করে নিশ্চয় দিতে চাই, বাংলাদেশের থেকে ইসলামপন্থীর দায়িত্বে আসলে ভারতের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, ভারতকে আশ্বস্ত করতে চাই, হবে না। সেই বিষয়গুলোতে আমরা জাতির সামনে একটা পরিষ্কার বার্তা দিতে চাইছি। আপনি কতটুকু এই যে ফজলুল করিম তো একাধারে স্বীকারই করে ফেললো যে এটি এক ধরনের নির্বাচনী জোট, আপনারা আভাসই দিয়ে দিলেন। আপনারা কি সেই নির্বাচনী জোটে যাচ্ছেন? এই নির্বাচনী জোটের জোট ঘোষণা হয় নাই। জি জি জি, একটু যদি এখানে আসলে জোট না, আমরা জোট বলতে যেটা বোঝায় বাংলাদেশে এক ব্যানার, এক প্ল্যাটফর্ম, একসাথে কর্মসূচি, এবার কিন্তু তা হচ্ছে না। নির্বাচনী একটা সমঝোতার মতো, ধরেন ঢাকা 10-এ দাঁড়িপাল্লা প্রার্থী দিল, এখানে হাত পাখা প্রার্থী দেবে না, সবাই মিলে দাঁড়িপাল্লাকে জিতাবো। ঢাকা 9-এ হাত পাখা প্রার্থী দিল, সবাই হাত পাখা। এটা অঘোষিত ভাবেই বলে দিলেন, ভালো। এটা তো সমঝোতা, এটা তো ফজলুল করিম বলেই দিল। আপনার কি মত? দেখেন, আপনি আজকে যদি আমাদের চরমনায়ের ইসলামী আন্দোলনের যিনি চেয়ারম্যান, ওনার বক্তব্যও যদি আপনি কোট করেন, তাহলে উনি বলেছেন যে বিএনপি তো জাতীয় সরকার চাই। তো জাতীয় সরকার আর পিআর পদ্ধতির সরকারের ভিতরে তো কোনো পার্থক্য নেই।
আপনি যদি নির্বাচনের পরে আমাকে ওনাকে আরেকজনকে নিয়ে কি করতে পারেন, সরকার গঠন করতে পারেন, তাহলে পেয়ার পদ্ধতিতে আমরা সবাই তো পার্লামেন্টে যেতে পারতেছি। একটু পার্থক্য আছে, সাউদ সাহেব বলছেন তাহলে অনুগ্রহ করে দেবেন। হ্যাঁ, এইটাই না, সেটা বলেছেন। আমি বলছি যে তাহলে বিএনপি কেন পেয়ার পদ্ধতি মানতে চাচ্ছে না, এটা কিন্তু উনি উত্তর দিয়েছেন। আর আমি শুরুতেই বলেছি বাংলাদেশের মানুষের এটা প্রত্যাশা যে ইসলামপন্থীরা এবং যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, ভোট ডাকাত মুক্ত বাংলাদেশ চাই, ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ চাই, যারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, যারা ন্যায্যতার সাথে প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি করতে চায়, এই ভারসাম্যপূর্ণ ক্ষমতা বিন্যাস করতে চায়। ভারসাম্য, আমাদের দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যহীনতা, এটা তো মানে মারাত্মকভাবে একপেশে হয়ে গেছে। এই জায়গায় তো আমরা বলতেছি এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই আলোচনাগুলো করছেন। বিশেষ করে আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে বিএনপি তো লিডিং পজিশনে থাকার কথা ছিল, কিন্তু বিএনপি কেন এই লিডিং পজিশন থেকে বারবার ছিটকে যাচ্ছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে জেএনজি সহ বাংলাদেশের মানুষের যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার রাজনীতি উপহার দিতে পারছেন না। এই জায়গায় একটা বড় ব্যর্থতা বিএনপির রাজনীতির ভিতরে ঢুকে গেছে, যেখানে তাদের মানে মনোযোগ দেওয়ার দরকার ছিল যে কিভাবে আমরা আমাদের রাজনৈতিক কালচার পরিবর্তন করব। এখন নতুন প্রজন্ম যেহেতু রাজনৈতিক সচেতন হয়েছে, তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র হয়েও তারা কি দিয়েছে, জীবন দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যারা গুগলে পড়ে থাকার কথা, ফেসবুকে পড়ে থাকার কথা, তারা জীবন দিয়েছে। তাহলে তারা কেন জীবন দিল? কিসের আশায় দিল? ক্ষেত খামারের মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক কেন জীবন দিল? এই হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ আহত হলো, কিসের জন্য করলো? বিএনপি, জামাত বা ইসলামী আন্দোলনকে ক্ষমতায় বসানোর জন্য না। এই কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নিয়ে কিন্তু এই বিপ্লব সংগঠিত হয় নাই। এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের মানুষ যেন আর কোনোদিন বাকশাল না হতে পারে, বাংলাদেশের মানুষ যেন আর কোনোদিন স্বৈরাচার না হতে পারে, বাংলাদেশের মানুষ যেন আর কোনোদিন ভোট ডাকাত দেখতে না পারে, এবং আমিডামির নির্বাচন আর কোনোদিন নিশিরাতের নির্বাচন, একদিন আগের নির্বাচন। কিন্তু এই জায়গায় এসে আমি যে কথাটা বলতে চাই, চরমোনাই ইসলামী আন্দোলন যে সমাবেশ করেছে, মহাসমাবেশে বাংলাদেশের মানুষের কাছে একটা পজিটিভ বার্তা চলে গেছে। এই পজিটিভ বার্তা আরো এই পালে হাওয়া লেগেছে। বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা সেখানে অংশগ্রহণ করেছে। আপনারাও তো একটি সমাবেশ করবেন। আমাদের সমাবেশ আগামী 19 তারিখে ইনশাআল্লাহ। সেই সমাবেশের কারা আসবেন, কারা থাকবেন, মিডিয়ার মাধ্যমে আপনারা সময় মতো সেই সমাবেশ থেকেও কি এই ধরনের কথাই বলা হবে? সেই সমাবেশ থেকে অবশ্যই আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা তো মানুষের কাছে স্পষ্ট করার ব্যাপার আছে। আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী বড় ধরনের কোনো সমাবেশ এই রাজধানীতে বা দেশের কোথাও করেন নাই। যদিও আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বিএনপি অনেকগুলো বড় বড় সমাবেশ করেছেন। এটার মাধ্যম দিয়ে আমরা বুঝাতে চাই যে বাংলাদেশে আমরা কিন্তু কয়েকদিন আগে আমাদের প্রতীক এবং যেটা অন্যায়ভাবে নিয়ে নেওয়া হয়েছিল এগুলো হরণ করার পর আমরা কিন্তু মানে বিশাল আকারে মিছিল করে শোডাউন করে আমরা কি তাহলে ধরে নেব যে রাজনৈতিক কালচার পরিবর্তন করতে দীর্ঘ সময়ের যে জোট বিএনপি এবং জামাতে, সেই জোটটি এখন তো অকার্যকরী। এখন আপনারা নতুন জোটে যাচ্ছেন আর কি। নতুন জোট আমি বলবো না। বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে এবং বিএনপি যদি জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলের চাহিদা যেটা ন্যায্য এবং ইনসাফপূর্ণ সেগুলো মেনে নেন, তাহলে বিএনপির সাথে তো সবারই ঐক্য হতে পারে। এদেশের 18 কোটি মানুষ তো এক হয়ে যেতে পারে, তাই না? আমি যে বিষয়টাকে বলতে চাই যে সবার চাহিদা যদি এক বিন্দুতে এসে মিলিত হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এই জায়গাটাই আমার আমরা একদম শেষ প্রান্তে সবাই মিলে তো একসাথে বিএনপি হওয়ার দরকার নাই, উচিত বিএনপি হওয়ার কথা বলছি। একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখতে পারে। লক্ষ্য উদ্দেশ্য হলো দেশকে শান্তিতে রাখা, সমৃদ্ধি অর্জন করা। এখন বিএনপির একটা পদ্ধতি আছে, একটা চিন্তা আছে, আমরা সেই চিন্তার সাথে একমত না বলি তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। হ্যাঁ, তো আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি সেই যেই পদ্ধতিতে দেশকে উন্নত করতে চায় সেটা আসলে কার্যকর না। কারণ বাংলাদেশে যেমন ধরেন সংবিধানের যে মৌলিক নীতিগুলো সেটা কিন্তু বিএনপি
পরিবর্তন করতে রাজি হয় নাই। অথচ এই যেগুলো ছিল ৭২-এ একটাও বাংলাদেশে না, সব বাইরে থেকে আমদানি করা, এবং এর চেয়ে মানে অকার্যকর আর কিছু হতে পারে না। ফলে বিএনপির সাথে দ্বিমত আছে। তবে একটা সুযোগ ছিল যে বিএনপি আরো একটু ভালো হইলে কাজটা সহজ হইতো, আজকে প্রতিদ্বন্দ্বিতা হইতো না, প্রতিযোগিতা হইতো। প্রতিযোগিতা হোক, কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা যাওয়া লাগতেছে, কারণ বিএনপি রাজনীতি অতটা। আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা যে কথাই বলুক না কেন, নির্বাচনে মানুষ তাদের দলকে বেছে নেবে অথবা প্রার্থীকে বেছে নেবে, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে দেশের শাসনভার কাদের হাতে যাবে তাদেরকে বেছে নেবে। অর্থাৎ সেই বেছে নেওয়ার মধ্য দিয়ে দেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটবে, দেশের পরবর্তী কর্মকাণ্ড কিভাবে ঘটবে সেই দিকে। এটি হলো গণতন্ত্র বা নির্বাচনের সবচেয়ে সরল এবং সহজ সংজ্ঞা। এই সংজ্ঞার বাইরে গিয়ে কেউ যদি চিন্তা করে, যেমন গেল 15 বছরে সঠিক এবং সুষ্ঠু বিরোধী দল গড়ে না ওঠায় কিন্তু যে শূন্যস্থান হয়েছিল, সেই শূন্যস্থান এই বিপ্লব বা গণ অভ্যুত্থানের জন্ম দেয়। একইভাবে এই নির্বাচনে বাধা দেওয়ার জন্য কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধের মতো এই দেশ স্বাধীন হওয়ার ঘটনা ঘটে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়। আগামীতে অবশ্যই এই নির্বাচনের জায়গাটি মানুষের মাথায় থাকবে। আর ইসলামপন্থী বলতে বাংলাদেশে যেখানে সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী, সেখানে কে ইসলামপন্থী আর কে ইসলামপন্থী নয়, এর চেয়েও বেশি বিবেচ্য হলো যে কে সুশাসন দিবে, কে বাংলাদেশের পক্ষে থাকবে, সেই বিষয়টিকে সামনে আনা। এটি নিশ্চয়ই সব রাজনৈতিক দলই ভাববে এবং সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।